উফ, সকাল সকাল উঠে পড়েছি, মানে মোটামুটি 5:30 নাগাদ উঠেছি। উঠে এখন রওনা দিচ্ছি। কোথায় যাব হয়তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। আর চান করে তারপরে ব্রাশ করছিলাম, এত লেট হয়ে গেছিলো কারণ আমাদের 7টার সময় ট্রেন আছে। আর এখন মোটামুটি 6:45 বেজে গেছে, এইবারই বেরোচ্ছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে ওরকমভাবেই নিয়ে যাব, ঘুমাচ্ছে কারণ নইলে তো উঠলে আবার কান্নাকাটি করবে। চল, ট্রেনে দেখা হচ্ছে। আমরা এখন নেমে গেছি, গোঘাট স্টেশন। তোমাদেরকে মোটামুটি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। এবার ধরবো অটো, আর অটো ধরে সোজা পৌঁছে দেবে, এখান থেকে খুবই কাছে। ওখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, ওই টোটো ধরে যাব হচ্ছে কামারপুকুর ফার্স্টে, কারণ ওখানে 10:30 11টা অবধি প্রসাদ গ্রহণের কুপন দেওয়া হয়, তার জন্য। এই দেখো এখানে অনেক টোটো, আর এই যে গোঘাট স্টেশন, আর এই গোঘাট স্টেশনের পাশে এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড। সামনে দিয়ে এসে অনেক মানুষ এদিকেই আসছে। টোটো, এই দেখো এখানে অনেক গাড়িও আছে, টোটোও আছে। এই দেখো টোটো লাইন দিয়ে দাঁড় করানো আছে। কত কি ভাড়া নিচ্ছে সবটাই বলে দেবো। দেখো টোটোয় উঠে পড়েছি, আর টোটো ভাড়া এখানে পার হেড 30 টাকা করে। কামারপুকুর যাব। আমরা এখানে কিছু কেনাকাটির পরে এখানে আমরা খেতে বসে গেছিলাম এই হলটায়। তো এই হলটায় দেখেছো কত মানুষ খেতে বসেছে। এইখানে একদিকে ছেলেদের জায়গা, একদিকে মেয়েদের। এখানে কিন্তু আমাদের আজকে সানডে বলে, মানে রবিবার বলে আমাদের খিচুড়ি দিয়েছে ওরা। তো খিচুড়ি ওরা রবিবার দেয় যা শুনলাম, কারণ অনেক বেশি লোক হয় বলে। দেখো খিচুড়ি দিচ্ছে, আর এর সাথে দিয়েছিল সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি, তারপরে একটা চাটনি আর পায়েস। ব্যাস, এটাই যা প্রসাদ দিয়েছিল। তবে ঠাকুরের প্রসাদ তো যেটুকু পাওয়া যায় সেটাতেই সন্তুষ্ট। তারপর আমরা একটু সাইট সিন ঘুরতে বেরিয়েছিলাম। তোমরা সাইট সিনগুলো দেখো, কামারপুকুরের সাইট সিনগুলো ভীষণ ভালো লাগবে তোমাদের, আশা করি। মানে ভীষণই ভালো। এদিকে চারিদিকে শুধু মাটির বাড়িতেই ভর্তি বেশিরভাগ জায়গা। আর আমাদের যে টোটো দাদা ছিল সে কিন্তু টোটো প্লাস গাইডের কাজ করেছে। তো গাইডের মতন আমাদের সব কিছুই প্রায় বুঝিয়ে দিয়েছে। তোমরাও এটা দেখলে আশা করছি ভালো লাগবে। দেখো, পাইনের বাড়ি, এই পাইন বাড়িতে ঠাকুর শিবরাত্রি পূজার সময় শিব সেজে যাত্রা করেছিলেন। শিব সেজে যাত্রা করেছিলেন। আচ্ছা, এমন মানে পাঠ করছিলেন, শিবের ভাব ওনার উপর পড়েছিলেন। আচ্ছা, তখন উনি ওই জায়গাটাতে সমাধিস্থ হয়ে যান, তৃতীয়বারের জন্য ওনার ভাব সমাধি হয়ে যায়। এই জায়গাটি হচ্ছে এটা, এটা পাইন বাড়ির মধ্যে হয়েছিল। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে এখানে পুরো ডিটেলে একটু লেখা আছে। নামবেন আপনারা? আমরা এর ভেতরে ঢুকছি। এখানে এই যে বাড়িটা, এটা হচ্ছে কিন্তু মাটির বাড়ি। এই যে দেখা যাচ্ছে এখানে মাটির বাড়ি। এই যে খুব সুন্দর এখানে কারুকার্য করা আছে। এটা কিন্তু আমাদের কামারপুকুরের আশেপাশেই জায়গাটা। এই যে এখানটা পাইন কুঠির। এই যে মন্দির, এইদিকে, এই যে এইদিকে মন্দির। আমাদের বলে রাখি, টোটোটা যেখানে এসেছি আমরা কিন্তু একটু দরদাম করে নিয়েছি। একেবারে এখানটা সাইট সিন ঘুরে আমরা কিন্তু যাব জয়রামবাটি। 150 টাকা আমরা করেছি। এই যেটা হচ্ছে মন্দির, খুব সুন্দর জায়গা। এখানটা পুরো গ্রাম্য পরিবেশ, ভীষণ সুন্দর। আমি জুতোটা খুলছি না কারণ আমার জুতোটা খোলা বারবার পরা খুব সমস্যা। এই যে ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের মন্দির। যেটা বললো সেটা তো শুনলেন। ওখানে একটা পুকুরও আছে ওইদিকে, খুব সুন্দর জায়গা। এখানে একটা দোকানও আছে। হ্যালো সবাইকে, আমরা এখানে জাস্ট সাইট সিনগুলো দেখতে বেরিয়েছি। সাইট সিন এখানে কামারপুকুরের সাইট সিন, জয়রামবাটিতে সাইট সিন খুব একটা আমার শোনা নেই, কিন্তু এখানে আশপাশটা ঘুরে দেখছি। প্রথম জায়গাটা শুরু করেছি যেটা হচ্ছে পাইনকুঠি। তো আমরা এখানটায় ঘুরে ঘুরে দেখছি। আর তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু টোটো ভাড়া আমরা একটু দরদাম করে করেছি, কারণ 150 টাকা 100 টাকা এরা সবটা ঘুরিয়ে দেখায়।
আর এখান থেকে আমরা পুরো রিজার্ভ করে নিয়েছি, এখানটা পুরো ঘুরে আমরা জয়রামবাটি যাব। এখানে প্রসাদ খেলাম, শেষের প্রসাদগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার মেয়ে ছিল আমার সাথে। আর এখানে এই গ্রামটা ঘুরবো, ঘুরে জয়রামবাটি যাব। পুরোটা আমরা 150 টাকায় ঠিক করেছি, তো তোমরা একটু দরদাম করেই নিতে পারো। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ইনি হচ্ছে জমিদার, লাহাবাজারের যিনি জমিদার ছিলেন, আচ্ছা আমাদের যে বিষ্ণু মন্দির, আচ্ছা ধর্মদাস লাহার প্রতিষ্ঠা করা যে বিষ্ণু মন্দির, আচ্ছা এই বিষ্ণু মন্দিরটি হচ্ছে 3 তলা, আচ্ছা। আন্ডারগ্রাউন্ড, এর নিচে আছে আন্ডারগ্রাউন্ড, ওর নিচে আন্ডারগ্রাউন্ড আছে। উপরে উঠলে দেখতে পাবেন, হুম, বাঁ দিক দিয়ে গেলে আন্ডারগ্রাউন্ডে নামার, আর ডান দিক দিয়ে গেলে যে মাঝে যে নারায়ণ শিলাকে রাখা আছে, ওই নারায়ণ শিলাকে প্রত্যেকদিন বিকেল 5টার পর শয়ন দিয়ে আসা হয় উপরের রুমটাতে। আবার তারপর দিন সকালবেলায় নিচে নামিয়ে নিয়ে এসে আবার ওই জায়গায় রেখে পুজো করা হয়। আসতেন তখন ওই লাহাবাবুরা সোনা দানা সমস্ত আন্ডারগ্রাউন্ডের মধ্যে লুকিয়ে রাখতেন এবং নিজেরাও লুকিয়ে থাকতেন। তারপরে ওরা চলে গেলে আবার ওখান থেকে বেরিয়ে চলে আসতে, এমনভাবে মন্দিরটা তৈরি করা আছে বর্গী মাসিরা বুঝতে পারতেন না যে এর নিচে আন্ডারগ্রাউন্ড আছে বলে। এটাই হচ্ছে বিষ্ণু মন্দির। আচ্ছা, আর এগুলো হচ্ছে ঠাকুরের সব কাহিনী, জীবন কাহিনী তুলে ধরা আছে। ঠাকুরের বাবার অরিজিনাল ভিটে হচ্ছে দেরেগ্রাম। দেরেগ্রাম এখান থেকে 6 কিলোমিটার দূর। অনেকেই যাচ্ছে দেরেগ্রাম। ওখানকার জমিদার ঠাকুরের বাবাকে একটা মিথ্যা সাক্ষী দিতে বলেছিল, সেই মিথ্যা সাক্ষীটি দেয়নি বলে ঠাকুরের বাবাকে ওখান থেকে গ্রাম ছাড়া করে দিয়েছিল, মানে বিতাড়িত করে দিয়েছিল। উনি তখন সপরিবারে বড় ছেলে রামকুমার আর হিমাঙ্গিনীকে নিয়ে এই কামারপুকুরে এসেছিলেন। এই কামারপুকুর আসার পর এই জমিদারের যে ছবিটা দেখলেন, জমিদার ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিল। যে আশ্রয়টি হচ্ছে মেন মন্দির যেটা ঢুকেছিলেন খড়ের চাল মাটির বাড়ি, তখনকার সময় এই লাহাবাবু ঠাকুরের বাবাকে দান করে দিয়েছে। ওই বাড়িতে উনি থাকতেন, ওই বাড়িতে থাকতেন আর চাষ করে খাবার জন্য। মানে রামকৃষ্ণদেবের এইখানেতেই সব বড় ওঠা, এখানে ঠাকুরের জন্ম এখানে। আচ্ছা, কিন্তু দাদা দিদি হচ্ছে দেরেগ্রাম। আচ্ছা, এখানে আসার পরে তারপরে আর একটা দাদা হয়েছিল, যেটা রামকুমারের পর রামেশ্বর, রামেশ্বরের পর হচ্ছে রামকৃষ্ণদেব, তারপর কাতাই। ওই বাড়িটি হচ্ছে লাহাবাবু যখন মানে ঠাকুরের যখন বিয়ে হয়েছিল না, ঠাকুরের বিয়ের সময় ওনার তো সেরকম তো অবস্থা থাকে, ওই জন্য গয়না দিয়েছিল যে হ্যাঁ শারদামাকে সাজিয়ে আনবে। তখন ঠাকুরের মাকে এখানকার যিনি জমিদার ছিলেন ওনার নিয়েছিলেন প্রসন্নময়ী দেবী, জমিদারের মেয়ে প্রসন্নময়ী দেবী। ওই প্রসন্নময়ী দেবীর সমস্ত গয়না ঠাকুরের মাকে ধার হিসাবে দিয়েছিল, যে এই গয়নাগুলো তুই পরিয়ে তোর বৌমাকে সাজিয়ে তুই এখানকে আনবি। আচ্ছা আচ্ছা, তো ওই গয়না পরেই ঠাকুরের সঙ্গে সাফার মায়ের বিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো পরে আবার গয়না ফেরত দিতে হবে বলে মা কাঁদছে, দাঁত থেকে আর কিছু তুলতে দিচ্ছে না। ও, তো অনেক কাহিনী আছে। এইখানে কি পড়াশোনার পাঠশালায় পড়তো? বাবাই কোথায় গেল? ছিল ঢেকি চাল, যেখানে ঠাকুরের মূর্তিটা বসানো আছে মন্দিরের ভিতরে, ওইখানেই ঠাকুরের জন্ম হয়েছিল। দুপাকা উনুনের মধ্যে ঠাকুর পড়ে গিয়েছিল জন্ম হওয়ার পর। তারপর ধনিকামান্নি যিনি দাইমা ছিলেন তখনকার সময়, উনি ছেলে খুঁজতে এসে দেখে ছেলে পাচ্ছে না, তখন উনি প্রদীপ জেলে ছেলে খুঁজছে। ছেলে খুঁজতে খুঁজতে দেখেন যে উনুনের মধ্যে ভিতরে পড়ে আছে। তখন ওই ধনিকামান্নি উনুন থেকে বার করে সেই যে কোলে তুলে নিয়েছিল, উনি এই ছোটো থেকেই ঠাকুরকে লালন পালন করতেন এবং মানুষ করেছিলেন। সেই জন্য ঠাকুর পৈতের সময় ওই ধনিকামান্নি ভিক্ষামা করেছিল। উনি কিন্তু ব্রাহ্মণ নয়, উনি হচ্ছে জাতে কর্ম। তার সত্ত্বেও যেহেতু উনি ছোট থেকে মানুষ করেছিলেন, সেই জন্য ওনার হাতে উনি ভিক্ষাটা নিয়েছিলেন। ওই জন্য উনি দাইমা থেকে ভিক্ষামা হয়েছে। এগুলো ক্যামেরা করে নিন। হ্যাঁ, এগুলো করে নিচ্ছি। এই যে দেখো রাসমণির শারদামণির সঙ্গে বিয়ে হচ্ছে রামকৃষ্ণ। এবার রাসমণি জমিদারদের থেকে গয়না এনে ওকে করিয়েছে। মা বাবারা দুর্গা পুজো করেন এবং সমস্ত ফ্যামিলিরা দুর্গা পুজোর সময় এক হয়ে এই দুর্গা পুজোটাকে এখন অনুষ্ঠিত করেন। এই দুর্গা পুজো প্রতিবারই চক্ষুদান করেছিলেন ঠাকুর ছোটবেলাতে। রামকৃষ্ণদেব ছোটবেলায় এই মায়ের চক্ষুদান করেছিলেন। ওই যে এটা কাগজটা সরিয়ে দিয়েছে, লেখা ছিল। এখনও মোটামুটি সেই মেয়ের মাধ্যমে সেই মেয়ের মাটি খাইয়ে কাঠামোটাতেই মাটি খাইয়ে মা দুর্গা তৈরি করা হয়।
এবং ওই পুজোর সময়তে সমস্ত লাহারা এখানে যেখানেই লাহারা থাকুক না কেন সমস্ত লাহারা এখানে এসে এই পুজোটাকে এখনো ধরে রেখেছে। লাহাদের এইটাই হচ্ছে লাহাদের দুর্গা মন্দির। লাহাদের বাড়ি কোনটা? লাহাদের বাড়ি অরিজিনাল যেটা লাহা বাড়ি ছিল সেটা মঠকে দান করে দিয়েছিল, সেই জায়গা ভেঙে বাউন্ডারি হয়ে গেছে। ওইটা মঠ হয়েছে। হ্যাঁ মঠ হয়ে, অতটা নয়, এই যে পাঁচিলটা দেখছেন আসার পথে যে পাঁচিলটা দেখলেন ওই পাঁচিলটা ভিতরটা থেকে আরেকটু ভিতরে ছিল, সমস্ত কিছু ভেঙে দিয়ে মঠ ওদের বাউন্ডারির মধ্যে করে দিয়েছে। তাদের যে পাড়াটা যেটা সেটা এটা রয়ে গেছে, এটাই হচ্ছে অরিজিনাল লাহা পাড়া। ও এইটা পুরো এইটা ওনাদের যে দুর্গা মন্দির দেখলেন, বিষ্ণু মন্দির, এরপরে যে পাঠশালা, যে পাঠশালাতে ঠাকুর 5 বছর বয়সে এই পাঠশালায় পড়তে থেকে এটাই হচ্ছে পাঠশালা। সেই তখনকার সময় এই পাঠশালা, ঠাকুর নিজে এই পাঠশালায় পড়তেন। চল আসুন। আয় মানা এটা কি রামকৃষ্ণ গদাধর? এই যে উনি যে পাঠশালায় পড়তে আসতেন, ঠাকুরের যখন 5 বছর বয়স ছিল ঠাকুরের মা পাঠিয়ে দিতেন পাঠশালাতে পড়াশোনা করানোর জন্য, মানে বিচ্ছেদ জন্য ঠাকুর বিয়োগ করতেন। পণ্ডিত মশাই একদিন বিয়োগ, ও বিবাহ মানে বিচ্ছেদ, বিয়োগ মানে বিচ্ছেদ, ও বিয়োগ মানে বিচ্ছেদ, যোগ মানে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ, আর বিয়োগ মানে বিচ্ছেদ, ভগবানের সঙ্গে বিচ্ছেদ, ভক্তের সঙ্গে বিচ্ছেদ। আচ্ছা, ওই জন্য কিছু বিয়োগ করতো না, ও বিয়োগ করতো না, বিয়োগ করতো না। পণ্ডিত মশাই একদিন বিয়োগ করতে দিয়েছে, বিয়োগ উনি করবেন নি। ওই জন্য তখন পণ্ডিত মশাই বলেছে আমি তোর চালকলা বিদ্যা শিখবো না, আমি পৃথিবীতে যোগ করতে এসেছি, বিয়োগ করতে আসিনি, তোর পাঠশালায় আমি আর আসবো না। ওই জন্য বিয়োগ করতে দিয়েছে, তার পর দিন থেকে উনি আর পাঠশালায় আসতেন না। ওই পাঠশালায় না আসে মা পাঠিয়ে দিতেন ওই বিষ্ণু মন্দিরে গিয়ে লুকিয়ে বসে থাকতেন, আর মায়ের বলতে বাবা। আর ওটা হচ্ছে ওই জমিদারের মেয়ে বললাম প্রচন্ডময়ী, যে গয়না হাত দিয়েছিল, ওনার প্রতিষ্ঠা করা শিব মন্দির ওটা, ওই যে পার্বতীনাথ। আচ্ছা আচ্ছা, আর এটা রাজমঞ্চ, মেন রাজমঞ্চ এটা। এখানে রাস খেলা? হ্যাঁ, কার্তিক মাসে যখন রাস হয় তখন এটা মেন মঞ্চ এটা। আচ্ছা, পাইন বাড়িতে তখন পাইন বাড়ির ভিতরে যাত্রা করানো হচ্ছিল, ওই যাত্রাটার সঙ্গে উনি এমন শিবের পাঠ করছিলেন, তখন শিবের বা ওনার উনি যখন ওই জায়গাটাতে তৃতীয়বারের জন্য সমাধিস্থ হয়ে যান। আর জমিদার ধর্মদাস লাহার মেয়ে প্রসন্নময়ী ছিলেন না, এই যে দেখুন দ্বিতীয় নম্বর বাবা। প্রসন্নময়ী গয়নানী জয়রামবাটিতে শুয়ে আছে শিবের সামনে, ওটা হচ্ছে ঠাকুরের মা চন্দামণি দেবী। ঠাকুরের দাদা যখন 13 বছর বয়স, আমাদের যে জায়গাগুলো দেখাবো ঠাকুরের সব জ্ঞান হওয়া থেকে 13 বছর পর্যন্ত কাহিনী। 13 বছর পর 14 বছর বয়সে উনি দক্ষিণেশ্বর ওনার দাদা নিয়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, বামাকে পাইছিল। সেই ধনিকামারিনী পরে দাইমা হয়ে থেকে ভিক্ষামা হয়েছিলেন, তার ভিটের উপরে এই মন্দিরটা তৈরি করা আছে। এটাই হচ্ছে ওনার ভিটে ছিল ধনিকামারিনী। ও ভিটেটা ভেঙে দিয়েছে দিয়ে মন্দিরটি তৈরি করে দিয়েছে। এই পাশাপাশি বাড়িগুলো হচ্ছে সব পাইনদেরই, আমরা ধনিকামারিনীর সব বংশধর। ও বাবা। এই যে এই পুকুরটা হচ্ছে কামার পুকুর। এই পুকুরের নাম অনুসারেই গ্রামের নাম কামার পুকুর, কারণ ঠাকুর যখন ওই ধনিকামানিকে ভিক্ষামা করেছিলেন ওনার নামে গ্রামের নামটা করে দিয়েছিল, কারণ কামারদেরই এটা পুকুর, সেই কামারদের পুকুর থেকে কামার পুকুর। আর মন্দিরের সামনে যে পুকুরটা আছে ওটা হচ্ছে হালদার পুকুর। হালদার পুকুর ছিল, এই হালদার পুকুরে ঠাকুরের যখন বিয়ে হয়ে সারদা মা এই কামার পুকুর এসেছিলেন, এখানে তো আর গঙ্গা পুকুর মানে জয়রামবাটি থাকাকালীন উনি একটা গঙ্গা স্নান করতেন খালে, যেটা সারদা কামার নামে পরিচিত। এখানে বিয়ে হওয়ার পর গঙ্গা নেই বলে মা কাঁদছে, তখন ঠাকুর মাকে বলেছিল আমাদের পেছনে যে হালদার পুকুর আছে তুমি এটাকেই গঙ্গা মনে করে স্নান করবে। তো মা ঠাকুরের কথা অমান্য করেননি, মা এটাকেই গঙ্গা মনে করে স্নান করতেন। মা যখন প্রত্যেক দিন এই হালদার পুকুরে স্নান করতে যেতেন, সখী পাঠিয়ে দিতেন ঠাকুর, পেছনে 4 জন সামনে 4 জন মাকে গাড় দিয়ে নিয়ে গিয়ে মায়ের স্নান করা হয়ে গেলে আবার তারা বাড়ি পৌঁছে দিচ্ছে। এটাই হচ্ছে হালদার। আচ্ছা, এটাই হচ্ছে হালদার পুকুর, যেমনটা উনি বললেন, আপনারা সবাই শুনলেন। ভীষণ সুন্দর জায়গা। এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে জয়রামবাটি, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের কামারপুকুর ঘুরিয়ে দেখিয়েছে যে টোটো দাদা, আর ভীষণ ভালোভাবে ঘুরিয়েছে, ভীষণ ভালোভাবে বুঝিয়েওছে, আর খুব কম খরচার মধ্যে আমার মনে হয়েছে। 150 টাকায় আমাদেরকে জয়রামবাটি এখানে ছেড়ে দিয়ে গেছে। তো তোমরা তার ফোন নম্বর আর নামটা জেনে নাও, তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আসলে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বারটা 7371 014695 দুখান সাধারণ।
হ্যাঁ তুফান সাঁতরা। তুফান সাঁতরা দাদার সাথে আমরা ঘুরেছি কামারপুকুর, আর খুব ভালো বুঝিয়েছে আর খুবই রিজনেবল। আপনারা আসলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। একটা মন খারাপের সাথে জানাতে হচ্ছে যে কি আমি জয়রামবাটির কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে একদম ভিডিও করা বা ফোনে ফটো তোলা একদম প্রহিবিটেড, মানে কোনো অ্যালাউ নেই। তাই জন্য আমরা গোঘাট স্টেশনে এসেই আমি তোমাদের সাথে কথা বলছি। এখানে দেখো বৃষ্টি হয়েছে আর প্রায় স্টেশনটা ফাঁকা ফাঁকাই হয়ে যাবে একটু পরে। তো আমরা কামারপুকুর জয়রামবাটিতে গেছিলাম, এখন ফিরছি। স্টেশনটা দেখে সেই ভুতুরে ভুতুরে টাইপ লাগছে। যাই হোক, যেটা আসল কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু কী বলে কামারপুকুর জয়রামবাটির কোনো ভিডিও করতে পারিনি ভেতরে, কারণ ওখানে ক্যামেরা কোনো অ্যালাউ নেই। তার জন্য যাচ্ছি। তো তাহলে আমরা এখানে এইমাত্র ট্রেনে উঠবো, আর পুরো স্টেশন পুরো ফাঁকা যাকে বলে, একদম ট্রেনও প্রায় ফাঁকাই। রাত্রি 7:05 ট্রেন ছাড়ছে এখান থেকে গোঘাট লোকাল, যেটা তারকেশ্বর হয়ে হাওড়া যাচ্ছে। আর তোমার পুরো ভিডিও আমি করতে পারিনি, ওখানে পুরো বন্ধ ছিল, করার কোনো ইয়ে নেই, মানে করা যাবে না ভিডিও, সেই জন্য আমি ভেতরে কিছু করতে পারিনি। তবে সাইড সিনগুলো যতটুকু করতে পেরেছি তোমরা দেখো। এবার বাড়ি ফেরার পালা। খুব ভালো কাটলো আজকের মতন। টাটা, শুভরাত্রি, ভালো থাকবে।